যে দলের সম্ভাবনা আছে যে ক্ষমতা রেজাল্ট ইলেকশন দিলেই ক্ষমতা আসবে, সেই দলে তো অনেক কিছুই তিনি হতে পারবেন। তাহলে এই সরকারের কেন ওনাকে রাষ্ট্রপতি হতে হবে? এমন না হইতে পারে যে যে দলের কোনো সম্ভাবনা নাই সেই দলের কেউ হয়তো হইতে পারে যে আমার তো পাশ করার কোনো সুযোগ নেই, আমি এখন আমাকে ওয়েলকাম করলে আমি যাবো রাষ্ট্রপতি হতে, সেটাও ভিন্ন জিনিস। আর উনি কেন এই জায়গায় রাষ্ট্রপতি? আই ডোন্ট থিঙ্ক সো যে এইটা ওনার দল ক্ষমতা আসবে। আর এই সরকারের রাষ্ট্রপতি কেন হবে বেগম জিয়া? কী কারণে? মানে কোনো তো যৌক্তিক আপনি বললে তো হবে না, আবেগে সব কথা বললে তো হবে না। এটা এক ধরনের পিনাকির হয়তো ভালোবাসা থেকে আবেগ থেকে এটা বলছে, কিন্তু আমি এদের সাথে একমত না। মানে এটা তার মুক্তও বলছে, কিন্তু আমি মনে হয় না যে এটা কোনো প্র্যাকটিক্যালি এরকম কোনো কিছু হবে। পিনাকি ভট্টাচার্য বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, আপনার মতামত কি? আচ্ছা, পিনাকি ভট্টাচার্যকে আমাকে বলেন তো। পিনাকি ভট্টাচার্য হচ্ছেন, উনি একজন ডাক্তার, এখন উনি ইউটিউবার, ফ্রান্সে থাকেন, প্রবাসী। উনি ওনার একটা মতামত দিয়েছে। ওনার মতামত তো আমিও আমার একটা মতামত দিতে পারি। আমিও তো বলতে পারি যে ডক্টর ইউনূসকে আগামী যে সরকার ক্ষমতায় দল ক্ষমতায় সরকার গঠন করুক, তার রাষ্ট্রপতি করা হোক, আমি বলতে পারি। এইটা কি আমার মতামতে কি কোনো দাম আছে কোথাও? আমি তো কেউ না, আমি একজন পাবলিক, আমার মতামত আমি দিতে পারি। উনি ওনার মতামত দিয়েছেন, তো আমি এইসব মতামতকে রেসপেক্ট করি। বাট এটার কোনো আমার কাছে কোনো নাই, গুরুত্বপূর্ণ আমি মনে করি না। কারণ উনি একটা বড় দলের প্রধান, ওনার দল যে কোনো সময় নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় সরকার গঠন করবে, এটা আমরা ধরে নিতে পারি, কম বেশি সিট যাই হোক না কেন। তো সেই দলের তো ওনার তো অপরন্ত অনেক কিছু হওয়ার সুযোগ আছে। উনি কেন এই ইন্টারমের রাষ্ট্রপতির কেন হবে? কেন রাষ্ট্রপতি হবে ইন্টারিম গভর্নমেন্টের? যে দলের সম্ভাবনা আছে যে ক্ষমতা রেজাল্ট ইলেকশন দিলেই ক্ষমতা আসবে, সেই দলে তো অনেক কিছুই তিনি হতে পারবেন। তাহলে এই সরকারের কেন ওনাকে রাষ্ট্রপতি হতে হবে? এমন না হইতে পারে যে যে দলের কোনো সম্ভাবনা নাই সেই দলের কেউ হয়তো হইতে পারে যে আমার তো পাশ করার কোনো সুযোগ নেই, আমি এখন আমাকে ওয়েলকাম করলে আমি যাবো রাষ্ট্রপতি হতে, সেটাও ভিন্ন জিনিস। আর উনি কেন এই জায়গায় রাষ্ট্রপতি? আই ডোন্ট থিঙ্ক সো যে এইটা ওনার দল ক্ষমতা আসবে। আর এই সরকারের রাষ্ট্রপতি কেন হবে বেগম জিয়া? কী কারণে? মানে কোনো তো যৌক্তিক আপনি বললে তো হবে না, আবেগে সব কথা বললে তো হবে না। এটা এক ধরনের পিনাকির হয়তো ভালোবাসা থেকে আবেগ থেকে এটা বলছে, কিন্তু আমি এদের সাথে একমত না। মানে এটা তার মুক্তও বলছে, কিন্তু আমি মনে হয় না যে এটা কোনো প্র্যাকটিক্যালি এরকম কোনো কিছু হবে। খুব শীঘ্রই তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, শোনা যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, উনি আসলে এই ইন্টেরিয়াম ওনাকে নিরাপত্তা দিতে পারবে কিনা? ডক্টর ইউনূস সরকার কিন্তু এখনও পর্যন্ত তারেক রহমানের সঙ্গে একটা মিটিং করেছে বটে লন্ডনে, যে বাংলাদেশে কিন্তু উনার কোনো বক্তব্য বিবৃতিতে তারেক রহমানের সম্পর্কে একটা কথাও নেই, কখনোই কোনো কথা বলেন না যে উনি দেশে আসবে কিনা, দেশে আসছেন কেনা, তারেক রহমান একটা টু শব্দ কেউ করে না। হ্যাঁ, কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে হ্যাঁ, তারেক রহমান দেশে আসলে তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে, উনি আসবে, ওয়েলকাম। কিন্তু সমস্যা হচ্ছে যে তারেক রহমানের এখন হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির একমাত্র কাণ্ডারি। যেমন জিয়াউর রহমান ছিলেন, তার উত্তরসূরি হিসেবে তিনি একমাত্র ন্যাশনালিস্ট যে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করেন, লালন করেন, পৃষ্ঠপোষকতা করেন। এই জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায় অনেক শক্তি আছে, যারা চায় না এই দেশে প্রো বাংলাদেশিরা সামনে আসুক এবং ভালো করুক, সেটা চায় না। সেই কারণে তার লাইফ থ্রেট তো আসছেই, নিশ্চয়ই আছে। এবং ওনার দেশ 17 বছর উনি নির্বাসিত, তো উনি তো দেশের জন্য উনি তো আসতে উদ্বেগ, কে না চায় নিজের মা দেশে না ফিরতে? তো নানা কারণে হয়তো ফিরছেন না। আমি আশা করি যে ইউনূস সরকার জাতীয়তাবাদী যে তার নেতাকর্মী আছে, তার শুভাকাঙ্ক্ষী আছে, সমর্থক আছে, তাদের সেন্টিমেন্টটা বুঝবেন যে তারা কী চাচ্ছে। সেই সেন্টিমেন্ট আলোকে তারেক রহমান যদি যে দেশে আসেন তার সম্পূর্ণ নিরাপত্তা তিনি দেবেন, আমি আশা করি যে। এবং আমি মনে করি যে উনি দেশে আসলে দেশের পুরো সিনারিওটাও চেঞ্জ হয়ে যাবে। এখন অনেক রকমের আমরা কথা শুনি, অনেক রকম, সেটা চেঞ্জ হবে। কারণ দূর থেকে অনেক কিছু দেখা যায়, কাছে আসলে কিন্তু অনেক চেঞ্জ হয়। সো আপনি কাছে আসলে দেখবেন, বলবেন দেশের পরিস্থিতি। এবং উনি কিন্তু বলেছেন যে আমরা ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না, ব্যর্থ হলে পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে। তা উনিও চায় যে ইউনূস সরকার সুস্থভাবে, সরকার চাইলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে এক্সিট করুক। তো সেক্ষেত্রে তারেক রহমান দেশে আসলে ইউনূস সরকারের জন্য যেমন ভালো, তেমন বিএনপির জন্য ভালো, দেশের রাজনীতির জন্যও ভালো। এবং আমি মনে করি যে এই সরকার বুঝবে, এবং তিনি যদি দেশে ফিরে আসেন তাকে যথাযথ নিরাপত্তা দিতে এই সরকার চেষ্টা করবে, আমি মনে করি। এবং এটা যদি না করে সেটা সরকারের ভুল হবে।
আমার মনে হয় না সরকারের এই ধরনের দ্বিতীয় চিন্তা করছে। আমার মনে হয় যে তাকে যথেষ্ট তারা দেবে, এবং আমার মনে হয় উনি যদি দেশে ফেরেন সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেই উনি দেশে ফিরবেন, যে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। তো আমি এটা মনে করি না যে ওনার নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটবে। আপনি কি মনে করেন যথাযথ তারিখে নির্বাচন হবে? আশাবাদী যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটা আসলে নির্বাচন দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। নির্বাচন আমার কাছে মনে হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আমি এখনও পর্যন্ত সেরকমই মনে করি। কিন্তু আসলে কি, বাংলাদেশের আবহাওয়া যেমন, বাংলাদেশের রাজনীতিও প্রতি মুহূর্তে বদলে যায়। এখন কালকে কী হবে আমি বলতে পারি না। তবে সব কিছু নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্টারিম এটাকে নিয়ে খুব বেশি ডিলে করবে না এবং বেশি টানা হেঁচড়া করবে না, কারণ তারা দেখছে যে তারা যে কারণে এটা করতে চাচ্ছিল, তাদের একটা ওই যারা এই আন্দোলন করছিল, আন্দোলন করে ইউনূস সরকারকে বলেছে বসিয়েছে ক্ষমতায়, তারা একটা রাজনৈতিক দল করছে, সেই রাজনৈতিক দলটাকে একটু গুছিয়ে আনার জন্য, একটু শক্ত ভিত্তির পরে দাঁড়ানোর জন্য কিছু সময় চাচ্ছিল। তারা এই জন্য নির্বাচনটাকে এবং সংস্কারের কথা বলে সেটা একটু ডিলে করতেছিল, যে তারা যাতে একটু শক্তি সম্পন্ন হয়। কিন্তু এই ইতিমধ্যে তারা নানা কারণে বিতর্কিত হয়ে এমন একটা পর্যায়ে গেছে যে তাদের ফ্লারিশ হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, যেটা আমিও চাইছিলাম যে হাসিনা চলে গেছে, একটা ভালো একটা রাজনৈতিক দল হোক, যে ক্ষমতা যাবে তাকে যাতে সে চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেই হিসাবে এনসিপিকে চেয়েছিলাম যে ভালো একটা রাজনৈতিক দল হবে। কিন্তু না জানি তারা কী কারণে, ম্যাচুরিটির অভাব, প্রায় অভিজ্ঞতার যে কারণ হোক, তারা যেভাবে শুরু করছিল সেভাবে তারা আসলে প্রস্ফুটিত হতে পারেনি ফুলের মতো। তারা সব জায়গায় তাদের সাংগঠনিক সক্ষমতা দেখাতে পারেনি। তারপরে নানা রকম স্ক্যান্ডাল, বিভিন্ন ধরনের দুর্নীতির কথা শুনি, যেটা তাদের কাছ থেকে ছিল আনএক্সপেক্টেড। সো এইসব কারণে হয়তো তারা শেষ পর্যন্ত বড় দল হিসেবে দাঁড়াবে কি না, দাঁড়াতে পারবে কি না, সেটা নিয়ে আমার যথেষ্ট দ্বিধা আছে, এবং এই দ্বিধা আছে বলেই ডক্টর ইউনূস সরকার আর সময় নেবে না। ফ্যাসিস্ট আমলে কোনো হুমকির বা গুমের শিকার হয়েছিলেন বা আতঙ্কে ছিলেন কিনা? হ্যাঁ, আতঙ্কে প্রতিদিনই থাকতাম। আমার ফেসবুক আইডি প্রথম খেয়ে গেলো, 17টা ফেসবুক আইডি খেয়েছে আমাকে প্রায় ডিজিএফআই অফিসে ডাকা হতো। আমি যে অফিসে চাকরি করি, অফিসের বসটা আমাকে মনে হয় 10টা না 12টা শোকজ নোটিশ দিছে এই লেখালেখির জন্য। একটা পর্যায়ে বলছে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, এরপরে যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে পিএম অফিস থেকে ফোন করতো বসদের, তারপরে ডিজিএফআই থেকে বলছে এরপরে যদি কখনো আসে, লাস্টে আমাকে হুমকি দিছিল যে ওকে যদি বের করে না করে এনটিভি বন্ধ করে দেবো আমরা। পরে অফিস আমাকে লাস্টে ওয়ার্নিং দিয়েছিল যে এর লাস্ট চিঠি, এরপরে যদি তুমি কিছু করো তাহলে তোমাকে অফিসে আসার দরকার নেই। এরপরে অনেক এর মাঝে ছুটিতে গেছি, মানে নানা রকম, তারপর বা রাস্তায় গেলে বিভিন্ন ধরনের গাড়িতে এসে হুমকি দিত। এই আমি কোথাও যেতে পারতাম না, এক ধরনের আতঙ্কের মধ্যে থাকতাম। ফোন করে বলতো যে বেশি বাড়াবাড়ি করিস না, অনেক কিছুই, মানে 17 বছরে এক ধরনের আতঙ্ক যাকে বলে, প্রতিদিনই সেরকম একটা মুখোমুখি হতাম। কিন্তু সমস্যা হচ্ছে যে একটা রিনাউন্ড চ্যানেলে চাকরি করি, একটা মোটামুটি একটা রেসপন্সিবল পোস্টে, যে কারণে তারা আমাকে তুলে নিতে সাহস পায়নি, যে এটা নিলে একটু বেশি হুলস্থুল হবে, ইন্টারন্যাশনালি চিন্তা ভাবনা, এই কারণে নিইনি। কিন্তু এই তুলে নেওয়ার বাকি যা কিছু করার বাইরে থেকে সবই আমি সাফার করছি, সবই আমাকে সহ্য করতে হয়েছে তাদের। সেটা এক ভয়াবহ দুঃস্বপ্ন। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? সুন্দর, সমৃদ্ধ, সুখী, এবং আমি মনে করি যে একটা মানে জাস্টিসের বাংলাদেশ দেখতে চাই, এক কথায় ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে দুর্নীতি হবে না, যেখানে স্বজনপ্রীতি হবে না, দলপ্রীতি হবে না, যার যোগ্যতা অনুযায়ী সেই মূল্যায়িত হবে সমাজের এবং দেশের সমস্ত সেক্টরে। আমি চাই সেরকম একটা বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা কিংবা পৃথিবীর যারা আমাদের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে আছে তারা যাতে গর্ব করতে পারে যে না, এই যে 5 আগস্টে যে রক্ত দিয়েছিল ছেলেরা, তার জন্য আমরা একটা সুন্দর নতুন একটা বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে এই ধরনের আর কোনো ফ্যাসিস্ট রেজিম ফিরে আসবে না, কোনো মুক্তভাবে সবাই চিন্তা করতে পারবে, স্বাধীনভাবে সবাই ঘুরতে পারবে, তাদের মতামত প্রকাশ করতে পারবে, লেখালেখির কারণে, কোনো একটা কথা বলার কারণে কাউকে গুম হতে হবে না, কাউকে আপনার দিনের পর দিন জেলে যেতে হবে না, রিমান্ডে থাকতে হবে না, সবাই যাতে নিজের মত সুন্দরভাবে প্রকাশ করতে পারে, সেরকম একটা বাংলাদেশ আমি চাই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম
যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।